নমস্কার, শুভ সন্ধ্যা। ওম শান্তি। আমার সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। হর হর মহাদেব। আজকে কথা বলবো ক্ষমা নিয়ে। আমরা মানুষরা মাঝে মাঝে এমন কাজ করে ফেলি যে একে অপরকে দুঃখ দিয়ে ফেলি, হার্ট করে ফেলি, নিজের অজান্তেই কখনো হয়ে যায়। বিশেষ করে যখন আমাদের রাগ খুব বেশি হয়, ওই আবার বলবো ইগো। কখনো ইগো থেকে হয়, কখনো হঠাৎ কোনো রাগ থেকে হয়ে যায়, খুব বাজে রিয়াকশান দিয়ে ফেলি আমরা। তো তখন সামনের মানুষ যিনি থাকেন, হয়তো আমরা বুঝতে পারি না তাকে কোনোভাবে হার্ট করে ফেলি। এটা বুঝতে পারা খুব মুশকিল। তখনই বোঝা যাবে যখন আমি নিজের ক্রিটিসিজম নিজে করতে শিখব। আমি কি করছি আর কেনই করছি, কেন ওকে এটা বললাম। নিজের ক্রিটিসিজম, যেদিন আমি নিজের ক্রিটিসিজম করতে শিখে যাব, সেই দিনই আমি বুঝতে পারবো যে আমি কত মানুষকে হার্ট করেছি, আমার দ্বারা কত মানুষ হার্ট হয়েছে, দুঃখ পেয়েছে, কেঁদেছে। হয়তো আমার সেই সময়ের আমার দিশেহারা অবস্থা, সেই সময়ের আমার খারাপ অবস্থা, সেই সময় আমার রাগের যে স্থিতি, সেটা দিয়ে আমি বুঝতে পারিনি। কিন্তু যদি আমি নিজের ক্রিটিসিজম দিয়ে শুরু করি যে আমার ভুল কোথায়, যদি আমি দেখতে শিখি আমার রাগটাকে, আমার ইগোটাকে, রাগও একটা ইগো, নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যখন যে যাই বলে দিক, আমার রাগটাকে আমি দেখতে পাবো এবং তাকে আয়ত্তে আনতে পারবো। কারণ সবসময় এটা ঠিক নয় যে রাগটা ব্যক্ত করে দিই আমি, সবসময় ঠিক নয়। আবার এটাও তাই বলে এরকম নয় যে কেউ আমাকে যা খুশি তাই বলে দিয়ে, যা খুশি তাই করে দিয়ে চলে যাবে, আমার ক্ষতি করে দিয়ে চলে যাবে, আর আমি চুপচাপ মেনে নেব। আত্মরক্ষার জন্যই তো আমরা গীতা পড়েছি, যে কিভাবে আত্মরক্ষা করতে হয় সেটাও দেখার আছে। কিন্তু আমি এটা নর্মাল ওয়েতে বলছি যে আমরা মানুষরা, আমাদের মানুষদের ভেতরে যে ক্রোধ জমে, এই ক্রোধ কিন্তু শুধু যে একজনকে হার্ট করে দিচ্ছে তা নয়, এই ক্রোধ আমার নিজের ক্ষতি করবে। এই ক্রোধ আমাকে দিশেহারা করে দেবে, আমাকে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে দেবে না, আমি ভুল সিদ্ধান্ত নেব। একজনের প্রতি হয়তো ধরুন অন্য মানুষটি আমাকে ভালো কথাই বলছে, কিন্তু তার উপরে আমার রাগ থাকলে কি হবে না, সে যে আমাকে সঠিক সিদ্ধান্ত দিচ্ছে কোনো একটা ব্যাপারে, সেটা আমি মানতে চাইবো না। কারণ তার উপর আমার রাগ আছে, তাকে আমি সামহাও কোনো একটা ব্যাপার নিয়ে তার সঙ্গে আমার বনে না। তখন আমি কি করব, তাকে বাতিলের পর্যায়ে ফেলে দিয়েছি। উল্টে আমি কি করব, যে আচ্ছা ও বলেছে তাহলে ওর উল্টো কাজটাই আমি করব, এরকমও হয়। মানুষের মাথা তো আপনারা দেখছেনই, মানুষের মস্তিষ্ক কি সাংঘাতিক, সে এআই বানিয়ে দিচ্ছে। অতএব এখানে সেই রাগ যখন দিশাহারা হয়ে যায়, সেই রাগ যখন মানে কি বলবো, কন্ট্রোলে থাকে না, আয়ত্তে থাকে না, তখন সেই রাগ থেকে অন্য অনেকজনের ক্ষতি হয়ে যেতে পারে। এইটা মাথায় রাখতে হবে।
যে ও আমাকে কিছু বলল, বা ও আমার জন্য ভুল একটা কাজ করলো, বা ও হয়তো অমুকের কোনো একটা কাজের জন্য আমার ক্ষতি হলো, আমরা তখন বুঝতে পারি না। আমরা কি করি, কিছু একটা বলে দিই ওকে, তুমি এটা করলে কেন, তুমি ওটা বললে কেন, তুমি এটা দেখলে না কেন, তোমার এটা দেখা উচিত ছিল, তোমার এটা করা উচিত ছিল, এই ধরনের কথাবার্তা আমরা খুব বলে দিই। আমার মতে যতটুকু আমি সামান্য শিখতে যাচ্ছি, ততটুকুর জন্য আমি বলবো যে এটা উচিত নয়। অবশ্যই আমি আত্মরক্ষা করব। কিছু কিছু ক্ষেত্রে এমনও মানুষ থাকে যাদের বলেও কোনো লাভ হয় না। এরকমও মানুষ আছে যাদের বলে কোনো লাভই হয় না, কিন্তু সেটাও আমাকে দেখতে হবে যে একে যে আমি বলছি, একে বলে কি আমি কোনো মানে তার কি কিছু উপকার করতে পারছি, এটা বলে তাকে কি বোঝাতে পারছি, সে কি রিয়েলাইজ করতে পারছে? অনেক মানুষ আছে যারা বাজে কথা বলে দেয়, বাজে হয়তো ক্ষতির জন্যই চেষ্টা করছে কিছু, সে জানেও না সে তার জন্য অন্য একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। সে শুধু আত্মকেন্দ্রিক যেটাকে বলে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, এই মনোভাবনা নিয়ে যখন কেউ কাজ করছে, তখন কি হচ্ছে না, যার জন্য করছে, যে চারিপাশে তার যে গ্রাউন্ডে তার সারাউন্ডিংসে যারা রয়েছে তাদের থেকেই তো আসছে, তাদের উপরেই আসছে। এটা করতে গিয়ে কি হচ্ছে না, সে দিশেহারা হয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে ওটাই ঠিক, ওটাই করা উচিত। আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে যে মানুষের মধ্যে এটা থাকে, ধরুন আমার থেকে বয়সে কেউ ছোট, আমরা খুব সহজেই তাকে একটা ওই ছোটোবেলায় একটা খেলা খেলতাম না, কি যেন এখন দুধ ভাত বলে একটা, ও দুধ ভাত, মানে ও কিছু বোঝে না, ও খেলায় আছে, ও থাকতে চাইছে, ওকে রাখা হয়েছে, বাট ও দুধ ভাত, এরকম বলা হতো। ঠিক সেই রকম করে আমরা রেখে দিই বাচ্চাদের। আমার থেকে ছোট যে বাচ্চা নয়, ধরুন আমার থেকে ছোট তো অনেক অনেক বয়সের, মানে 40, 42, 45, সেও তো আমার থেকে ছোট হচ্ছে, আমার থেকে 1 বছরের ছোট তো ছোট, আমার থেকে 1 বছর 2 বছরের ছোটও তো ছোট। তো একটা এজের পরে সে হয়তো ওই 1-2 বছরের ছোটটা কোনো ম্যাটার করে না, কিন্তু যে বেশি ছোট, ধরুন অর্ধেক বয়স যার, এরকম ছোট, ছেলেমেয়ের বয়সী এরকম ছোট, এদেরকে আমরা কি করি, এদেরকে যখন আমরা রেগে যাই না, এদেরকে টার্গেট করি, কারণ আমরা ধরেই নিই যে এ তো বাতিলে, মানে দুধ ভাতের পর্যায়ে। তাই আমাদের যা কোথাও কিছু ঘটলে, কোথাও কিছু আমার সঙ্গে যেখানে মিল খায়নি সেরকম কোনো ঘটনা ঘটলে, সেটা অফিসে ঘটুক, সেটা আমার পাড়ায় ঘটুক, সেটা আমার বাড়িতে অন্য কারোর সঙ্গে ঘটুক, সেটা যেখানেই ঘটুক, আমরা কি করি, সমস্ত দায় এসে সেই ছোট বাচ্চাটির ওপরে আমরা দিয়ে দিই। এই ক্ষেত্রে কি হয়, সেই বাচ্চাটা হয়তো বুঝছেও না যে কেন তার উপর রাগটা বসানো হচ্ছে। এক্ষেত্রে যে রাগটা তার উপর বসাচ্ছে, দোষী সেই হচ্ছে, কারণ সে তো জানেই না কেন তার উপর রাগ হচ্ছে। এবার ধরুন সেই বাচ্চাটি বড় হতে 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 একটা সময় বুঝতে পারলো, সেও যখন বড় হলো, আরও বড় হলো, সে বুঝতে পারলো, আরে এই যে আমাকে একসময় রাগ দেখাতো, এই রাগটার তো কোনো মানে ছিল না, অন্যায়ভাবে আমাকে মারধর করেছে, আমাকে আমার উপর রাগ দেখিয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে, বা আমাকে এই করেছে ওই করেছে, যাই করেছে। তখন কি হয়, ওই যে বাচ্চাটা আজ বড় হয়ে গেল, আপনিও বড় হলেন, আপনারও বয়সটা আরেকটু বাড়লো, কিন্তু তখন ওই
এমন একটা ম্যাচিউরিটির জায়গায় ওই বাচ্চাটি পৌঁছে গেল, তখন আপনার ম্যাচিউরিটিও ওই জায়গায় হয়তো থেমে গেছে, বয়সটা আপনার বেড়ে গেছে কিন্তু ম্যাচিউরিটি ওই জায়গায় থেমে গেছে। তখন কি হয়, ওই বাচ্চাটার চোখে আপনি খারাপ হয়ে গেলেন। এই ক্ষেত্রে এবার আপনাদের যদি আমি প্রশ্ন করি, যদি এরকম ঘটনা আপনাদের সঙ্গে ঘটেছে, আপনারা রিলেট করতে পারছেন, আপনাদের কি মনে হয় কার এগিয়ে এসে ক্ষমাটা চাওয়া উচিত? ওই বাচ্চাটার কি বড়টার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত, যে কারণে অকারণে মার বকুনি খেয়ে তার উপর সমস্ত দোষ দেওয়া হয়ে গেছে, তাকে একটা দোষের একটা কেন্দ্র হিসাবে দাঁড় করিয়ে সবাই ছিটকে নিজের যে যার মতন রয়ে গেছে, একে ফেলে দিয়ে চলে গেছে। এবার কি সেই তাদের এর কাছে ক্ষমা চাওয়া উচিত, না এই বাচ্চাটির উচিত সবার কাছে গিয়ে ক্ষমা চাওয়া? এরকমও ঘটনা আছে, ওই বাচ্চাটি আবার সবার কাছে অকারণে গিয়ে ক্ষমা চেয়েছে, চায়, কারণ সে ভালো থাকতে চায়, সে শান্তি চায়। আমি জানি না আপনারা রিলেট করতে পারছেন কি না, আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটলে তবেই আপনারা রিলেট করতে পারবেন। ক্ষমা ক্ষমা মুখে বলে হয় না, ক্ষমা কাজে হয়। আমি মুখে বললাম আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি, আমি হয়তো দোষ করেছি কারুর কাছে কারুর জন্য, কিভাবে সেটা হয়তো জ্ঞানে অজ্ঞানে হয়ে গেছে, এবার মুখে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি বলা হয় না, আমার কাজে মানুষ তারাই দেখবে যে হ্যাঁ আমি তাদের ক্ষমা করে দিয়েছি। আমি মিনস এখানে আমি আমাকেই বলছি না, আমি একটা প্রতীক হিসাবে বলছি, সেখানে আমিও থাকতে পারি, আমি অল ওভার মানুষের কথা বলছি, সেই সব রিপু বা ইয়েগুলো আমার মধ্যেও আছে, আমার মধ্যেও ছিল। আজ আমি তো বলছি আজ আমি চলতে শিখেছি, আজ আমি বলতে শিখেছি, আজ আমি চলা দেখতে শিখেছি, তাই আমি বুঝতে পারছি। এরকম আমার সঙ্গেও হয়েছে, আপনার সঙ্গেও হয়েছে, ওর সঙ্গেও হয়েছে, তার সঙ্গেও হচ্ছে, হয়েই চলেছে, এই ঘটনা হয়েই চলেছে। কখনো সেটা বাড়ির লোক, কখনো সেটা পাড়ার লোক, কখনো সেটা অফিসের লোক, কখনো সেটা সমাজের অন্য কোনো জগতের লোক, কিন্তু ঘটনা ঘটেই চলেছে। এবার আমার বক্তব্য হচ্ছে, আপনি যদি ফোকাস থাকেন, আপনি যদি শান্তি চান ব্রহ্মাণ্ডের কাছে, তাহলে ব্রহ্মাণ্ড আপনাকে শান্তি দেবে। আর সেই শান্তি, সেই স্থিরতায় আপনি বুঝতে পারবেন যে আপনার কি করণীয়। আমি একটা কথা আপনাদের বলেছি ভিডিওতে, যে সবাই মুখে বলে যে আমি অনেক কিছু জানি, অনেক কিছু শিখে ফেলেছি, অনেক জেনে ফেলেছি, আমি এতটা এগিয়ে গেছি, আমি ততটা এগিয়ে গেছি, আমাকে আর শেখাতে হবে না, আমি কিছু শুনতে চাই না, আমার এরকম অনেকেই বলে। সেটা আমাকে আর বলবেন না, আমাকে আর শোনাবেন না, আমি জানি, ঠিক এইরকম শব্দগুলো হয়তো ইউজ করে না, কিন্তু তাদের অন্যান্য কথাই আপনাকে বুঝিয়ে দেবে যে সে আপনার থেকে বেশি জানে। যে কোনো বিষয় ওটা হতে পারে, সেটা এই আধ্যাত্মিক বিষয়তেও আমি দেখেছি কেউ কেউ আমার সঙ্গে এমনভাবে কথা বলছে, বিশেষ করে আমার যখন থেকে আমি এই চুল বিসর্জন দিয়েছি তার কাছে, তখন কিছু মানুষ বেশ অবাক হয়ে গেছে। এতদিন যেগুলো বলছিলাম সেগুলো তারা এরকম হয়ে গেছিল, যেই এবার তারা দেখলো, কারণ চুলটা অনেকটা গাম্ভীর্য, অনেকটা গাটস, অনেকটা ইমোশনকে ধরে রাখে, চুল অনেক সৌন্দর্য বহন করে। সবাই চট করে কি চুল বিসর্জন দিতে পারবে? চুলকে বিসর্জন দিয়ে দিতে পারবে?
আপনি বয়কাট চুল চুল রাখলেন, আপনার দেখে অন্য কেউ বয়কাট চুল রাখতে পারবে, আপনার দেখে ন্যাড়া কেউ হতে পারবে না। তো যখন চুলটা বিসর্জন দিয়ে দিলাম, অর্থাৎ এই যে আপনি সুন্দর, আপনার নাক সুন্দর, আপনার চোখ সুন্দর, আপনার গলা সুন্দর, আপনার অমুক সুন্দর, আপনার তমুক সুন্দর, আপনি কি সুন্দর, এই সুন্দর 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 ফেক সুন্দরের কথা শুনতে শুনতে মনে হলো এবার কেউ অসুন্দর বলুক, বা যে মানে অসুন্দর বলুক মিন্স যে 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 আমাকে যে অ্যাট্রাকটিভনেস নিয়ে দেখছে, অন্তত চুলটা থাকলে সেই নিশ্চয়ই সেই অ্যাট্রাকটিভনেসটা থাকবে না, বা সে একটু অন্য কিছু বুঝতে চেষ্টা করবে যে না আমি যে তাকে যা কিছু বলতে চাইছি সে এই জগতের নয়। অনেকে এটাও ভেবেছেন যে এমনি কেটে দিয়েছি, আমি এমনি কেটেছি, কেউ সেটাও বলেন দিদি আমিও কেটেছি, এটাও বলেছেন। না আমি জানি না তিনি কী জন্য কেটেছেন, তিনি কী জন্য হয়েছেন আমি জানি না, কিন্তু আমি তো তাঁর আদেশে হয়েছি, আমার তো সব তাঁর আদেশ, তিনি ছাড়া তো কেউ নেই আমার জীবনে, আমার জীবনে, আমার মরণে, আমার আত্মায়, আমার পরমাত্মায়, সব তার, সব তিনি। আমি যে বলছি আমার কথা, আমার জীব, আমার যে ভেতরের লালা, আমার যে বায়ু, আমার যে শ্বাস, আমার সব কিছু, আমার চামড়া, আমার সব কিছু তার, সঁপে দিয়েছি তাকে। সে বলেছে তাই আমি চুল বিসর্জন দিয়েছি তার পায়ে, তার কাছে, পায়ে না হাতে আমি জানি না, সে বলেছে হও এক্ষুনি হও, করে দিয়েছি। আপনিও কি সেই কথা শুনেই করেছেন? কেমন করে বলল আপনাকে? আমার জানতে ইচ্ছা করবে তাহলে কি বলল ঠিক আপনাকে? আমাকে যেমন কতদিন ধরে কাটতে হবে, কাটতে হবে, কাটতে হবে, হ্যাঁ কাটছি, কাটতে হবে, হ্যাঁ কাটছি, কাটতে হবে, হ্যাঁ কাটছি। একদিন ঘেঁটি ধরে আজই কাটো, এক্ষুনি কাটো, যাও বিকেল 5টা, তখন চান করিয়ে, তখন মানে আপনারও কি সেই, যিনি আমাকে বলে দিদি আমিও কেটে ফেলেছি? জানি না আমি, আগে বুঝুন জিনিসগুলো, সবেতেই একটা রিয়াকশন দিয়ে ফেলবেন না, রিয়াকশনটা ভুল হতে পারে। আমি আপনার উপর রাগ করছি না বা কোনো বিরক্তি বা কিছুই নেই, আমি বলছি বোঝা, রিয়েলাইজ করার ব্যাপারটা, এটা আমার কাছে একটা আদেশ, এটা আমার মাথায়, এটা আমার কাছে একটা প্রণম্য, এটা আমার কাছে একটা আলাদা অধ্যায়, এটা আমার কাছে একটা প্রাইজ, উপহার। সেটা যখন কেউ এসে বলছে আমিও কেটেছি, সেখানে কোথাও একটা, যাই হোক, তো ক্ষমা। একটা সময় আসে যখন একটা সময় আসে না, একটা এই এই আধ্যাত্মিক জীবনে চলতে চলতে যখন আমরা কিছুটা বুঝতে বুঝতে যাই, এগোতে এগোতে যাই, তখন আস্তে আস্তে না এই পৃথিবীর যা কিছু মনুষ্য কেন্দ্রিক যা কিছু, কারণ পৃথিবীর অন্যান্য মনুষ্য ছাড়া যে জগৎ, যে প্রকৃতি, যে নদী নালা, যে পর্বত, যে আইসবার্গ, সেসব তো অতি সুন্দর, সেসবের বিরুদ্ধে তো কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো ক্লেদ নেই, কোনো কিচ্ছু নেই, বরং ভালো লাগা আছে, ভালোবাসা আছে। কিন্তু মানুষ, মানুষ বড় বিচিত্র, মানুষ তো প্রকৃতি নয়, মানুষ প্রকৃতির সৃষ্টি, তো সেটাই তো মানুষ ভুলে যায়, সেটাই মানুষ ভুলে যায়। মানুষ মানুষ ইগো তৈরি করেছে, ইগো ক্রিয়েট করেছে, ইগোকে খুব সুন্দর ক্রিয়েট করেছে মানুষ।
ওই ইগোর জন্য অনেক কিছু ক্রিয়েট করে ফেলেছে। আর কি করেছে জানেন তো, তাদের সব রাস্তাগুলোকে বন্ধ করে দিয়েছে। তাদের ভালোবাসার রাস্তা, প্রেমের রাস্তা, যোগাযোগের রাস্তা, মেলবন্ধনের রাস্তা, মিত্রতার রাস্তা, সব রাস্তা বন্ধ করে বলছে আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। তাকে বারবার বলতে হচ্ছে। ধরুন আপনি খুব খাইয়ে পড়িয়ে বাড়ি থেকে এসছেন, আপনি কোনো দিন কোনো জায়গায় কি আপনার মুখ দিয়ে এই কথাটা বলবে আমরাও খেয়েছি? বলবেন না, আসবে না, আসবেই না কথাটা আপনার মধ্যে। সাইকোলজিক্যাল সিস্টেম এটা কখনো আসবে না যে আমরাও খেয়েছি বা আমিও এটা জানি। আমাকে কত লোক কত কিছু বলে, আমি শুনি, কিন্তু আমি বলি না আমিও এটা জানি। সে যেটা বলছে সেটা আমি তার থেকে ভালোবেসে রিয়েলাইজ করেছি, কিন্তু আমি কখনো বলতে পারি না যে এটা আমিও জানি, আমিও বুঝেছি। আমি জানি মিন্স আমি ওটার মধ্যে আছি, এটা বলতে পারি না, আসে না, তখন মুখ দিয়ে বেরোয় না যে হ্যাঁ আমি তো জানি এটা। সো থিঙ্ক অ্যাবাউট ইট। অকারণে কারোর উপর রাগ করা, অকারণে কাউকে দুঃখ দেওয়া, অকারণে কারোর ক্ষতির চেষ্টা করা, এগুলো করলে প্রকৃতি স্বভাব তো এটা নয়। প্রকৃতি সবসময় আপনাকে ভালোটা দান করছে। সূর্য আপনাকে আলো দিচ্ছে, চাঁদ আপনাকে শোভা দিচ্ছে, তারারা কি সুন্দর আকাশে ফুটে অন্তত একটা সৌন্দর্য আপনাকে দেখাচ্ছে, গাছ আপনাকে হাওয়া দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন বার করছে, আপনার কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নিচ্ছে বিনা কিছু চাহিদায়, বিনা কিছু গিভ অ্যান্ড টেক। আপনারা বলেন না গিভ অ্যান্ড টেক, গাছের মনে কিন্তু কোনো গিভ অ্যান্ড টেকের পলিসি নেই, কিন্তু গাছের জন্যই আপনি অক্সিজেনটা নিতে পারছেন। এটা প্রকৃতির নিয়ম, এটা আপনি কোনো নিয়ম করেননি, আপনি জানেন না, আপনি আপনি কিছুই জানেন না বিষয়ে। এটা ছিল, এটাকে আপনি দেখেছেন, পরখ করেছেন, যাচাই করেছেন আর ডেসক্রাইব করেছেন, বাস। এটাই আপনি, আপনার মস্তিষ্ক। কিন্তু আপনি ওই অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড, এই অক্সিজেন বার করা, কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নেওয়া, বা এই যে পলিসিটা, এটা আপনার তৈরি নয়। তাই ইগো কেন? ইগোটা ছাড়ুন। আমি বলেছি, আমি প্রত্যেক দিন সেই ঘুরে ফিরে আমি ইগোতেই আসব, কারণ ইগো ছাড়তেই হবে। ইগো না ছাড়লে একটা বালির কণাকে 10টা ভাগ করলে তার একটা ভাগও এগোনো যাবে না। ভালোবাসায় ইগো, প্রেমে ইগো, মাতা সন্তানে ইগো, কলি অমুকে ইগো, এই যে কর্পোরেট লাইফগুলো যেগুলো কর্পোরেট, এদের কি মারাত্মক ইগো তৈরি করছে এরা জানি ইগো তৈরি না করলে লাভ হবে না। লাভ ক্ষতির শুধু খেলা চলছে এই পৃথিবীতে আজকে, লাভ ক্ষতির খেলা, কিন্তু এই খেলা সত্য নয়, এ খেলা সত্য নয়। তাই আমি বলবো সত্যকে চিনুন, জানুন, দেখুন, দেখতে শিখুন। আপনি নিজে যদি ফোকাসড হয়ে যান আর কাউকে আপনার দরকার পড়বে না আপনার উন্নতির জন্য, কারুর পায়ে আপনাকে তেল দিতে হবে না। আপনার 5 মিনিট দেরি হয়ে গেলে কোথাও যেতে, আপনার প্রজেক্টটা 2 মিনিট জমা দিতে দেরি হয়ে গেলে কাউকে আপনাকে জবাবদিহি করতে হবে না।
সারেন্ডার করতে হবে, সারেন্ডার। সে সব দেখবে, সে সব দেখছে। বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস, বিশ্বাসটা রাখতে হবে যে হবে, আমি পারবো, আমি ফোকাসড হব, আমি করব, আমি নিজেকে ভালোবাসবো। আপনি যদি আপনাকে ভালোবাসতে পারেন তাহলে সবাই আপনাকে ভালোবাসবে। ভালোবাসা কি সেটা বুঝতে হবে, প্রেম কি সেটা বুঝতে হবে। প্রেম মানেই ওই যে বললাম একটা ভিডিও, প্রেমকে মানুষ নোংরা করে দিয়েছে। আমি দেখলাম একদিন, বেশ কিছুদিন আগে, এক ভদ্রলোক, নামটা ভদ্রলোকেরই মনে হলো, তো আমি চিনি না তাকে, তো ভদ্রলোক একটা ক্যাপশন লিখেছেন, সেটা মানে কাউকে মনে পড়ছে আমার না, ক্যাপশনটা মনে নেই, কিন্তু এইটুকু মনে আছে ওটা একটু প্রেমের টাইপের আর কি, মানে প্রেমের ক্যাপশন, যে দেখিনি বা এরকম টাইপের কিছু। কথাটা একদমই মনে পড়ছে না, কিন্তু এইটুকু মনে আছে ওটা একটা প্রেমের ক্যাপশন। এবার আমি আমি কমেন্ট পড়ি অনেকের, কারণ কমেন্ট পড়লে অনেক মানুষের সাইকোলজি বোঝা যায়। তো আমি কমেন্টে গেছি, দেখছি সবাই ঝাঁপিয়ে পড়েছে ওনার উপর, কী হলো এই বয়সে, হঠাৎ কী হলো আপনার, কী হয়েছে না হয়েছে, হ্যাঁ এই বয়সে, এই যে এই বয়সে কি, কি মারাত্মক বাজে কনসেপ্ট। বয়স, বয়স, তুমি তো কনসেপ্টে বাঁচছো, তোমার তো কোনো বয়স নেই, সময় নেই। দেশও শূন্য, কালও শূন্য, জ্যোতিষ শূন্য পড়ে। যে ধ্যান করছেন তার সৃষ্টি তুমি। তুমি নিজেকে বলেছ আমার বয়স হচ্ছে, তুমি আরেকজনকেও বলেছ তোমার বয়স হচ্ছে, এই কালার পড়ে না, ওই পথে যায় না, প্রেম করতে নেই, ভালোবাসতে নেই, অমুক হতে নেই, তসুক করতে নেই, শুধু অমুক পুজো ঘরে 60 বছরের পর যেতে হয়, সব ভুল 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 কনসেপ্ট আপনারা ধরিয়েছেন। আমি দেখছি মহিলা ভদ্রলোককে বলছেন, কি হলো হঠাৎ এই বয়সে। আমার খুব খারাপ লাগলো। আমি আর কিছু ওখানে কোনো করিনি, স্ক্রোল করতে করতে আসে না, এসে গেছিলো। আর আমি এই কনসেপ্টগুলোকে ভাঙতে এসেছি। বয়স মানে সময়, কাল। আমি তো কাল শূন্য, জ্যোতিষ শূন্য পড়ে, আমি তো তার সৃষ্টি, আমি কিচ্ছু জানি না। আমি আমার বয়সের নাম্বারটা ভুলে যেতে চাই, আমি কাজ করতে চাই, আমি মানুষ খুঁজতে চাই, আমি মানুষ দেখতে চাই। আমার বিশ্বাস ব্রহ্মাণ্ড একদিন সেই মানুষের মুখোমুখি আমাকে করবেই করবে। এত খোঁজা বৃথা হতে পারে না, এত প্রেম বৃথা হতে পারে না। ব্রহ্মাণ্ড আমাকে দেবেই সেই মানুষ, সেই ক্ষণ, সেই সব কিছু। কারণ আমি 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 দেখতে চাই সব কিছু, আমি যাচাই করতে চাই, আমি পরখ করতে চাই, আমি এক্সপেরিমেন্ট করতে করতে যাচ্ছি। আমি তোমাকে বোঝাতে পারবো না আমি কি এক্সপেরিমেন্ট করছি, কি রিসার্চ করছি, আমি বোঝাতে পারবো না, কারণ এগুলো বোঝানো যায় না। তুমি নিজে করো, যদি তুমি করতেই চাও তুমি নিজে করো, তুমি নিজে ফোকাসড হও, তুমি নিজেকে ভালোবাসো, তুমি সিরিয়াস হয়ে থেকে না, তুমি আগে সারেন্ডার করো, সারেন্ডার, সারেন্ডার। তুমি কি খাবে, কি পরবে, কোথায় যাবে, কেন যাবে, কি হবে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তোমাকে যে আদেশ আসবে সেই আদেশটাকে, সেই সাইনটাকে তোমাকে খেয়াল রেখে রেখে এগোতে হবে। কি বলছে, কি বলছে, খেয়াল রাখতে হবে। আপনারা জানেন আমি কেন হেসে ফেললাম, তো যাই হোক, খেয়াল রাখতে হবে। আর আমরা যে যেখানে যেভাবে
যার প্রতি যদি কিছু অন্যায় করে থাকি, আমরা নিজেদের কাছে নিজেদের ক্রিটিসিজম দিয়ে শুরু করব যে সত্যি কি সেটা অন্যায় ছিল। প্রথমে সেটা, যদি অন্যায় ছিল তাহলেও ক্ষমা, যদি অন্যায় না ছিল তাহলেও তোমার কাজ দিয়ে ক্ষমা। তুমি এমন কাজ করো যে তোমার চরম শত্রুরাও কোথাও এসে থমকে দাঁড়াবে, থমকে দাঁড়াবে। এটাও হচ্ছে তারা দেখবে, তারা বুঝতে পারেনি, তারা ভাবতে পারেনি। তখন তুমি দেখবে একটা শান্তির হাওয়া যেন তোমার মধ্যে খেলে গেল। তাই ক্ষমা করতে শিখতে হবে, ইগো ছাড়তে হবে। ইগো না ছাড়লে কিছু দেখতেই পাবে না, তুমি তো দেখতেই পাবে না ইগো না ছাড়লে। তাই ইগো তোমাকে ছাড়তেই হবে। যদি তুমি দেখতে চাও, যদি তুমি ঈশ্বরকে পেতে চাও, যদি তুমি ভগবানকে পেতে চাও, যদি তুমি নিজের ধর্মকে পালন করতে পারো, মনুষ্য ধর্ম, ধর্ম মানে ওই সব কিছু নয়। ধর্ম মানে আমার ধর্ম, জল যে 5টা এলিমেন্ট, যে প্রকৃতির এলিমেন্ট এবং আমার এলিমেন্ট, এই যে 10টা এলিমেন্টের যোগ, এটাই ধর্ম, এটাই ধর্ম। আমরা মনুষ্য ধর্ম পালন করবো। আমরা মনুষ্যত্ব বীজ নিয়ে এসেছি। আমরা সেই মনুষ্যত্বের বীজ রোপিত হয়ে আমরা যে বৃক্ষ বা গাছ হচ্ছি, সেই গাছের থেকে আমাদের যেন সেই ফলই বেরোয়, সেই চেষ্টাটা আমার থাকবে। তাই সত্যকে জানতে হবে, সত্যকে লুকিয়ে গেলে চলবে না, সত্যের সঙ্গে কোনো ভাড়ামি চলবে না। আমি জানি, আমি এই, আমি ওই, আমি তাই, কাউকে বলার দরকার নেই। তুমি নিজের মধ্যে রাখো, তুমি যা জানো তুমি নিজের মধ্যে রাখো। তোমার জানাটাকে চ্যানেলাইজ করো। কিভাবে বললে তোমার সেই জানাটার ছোঁয়া লোকে পেতে চাইবে। জ্ঞান মানুষকে উদ্বুদ্ধ করে, জ্ঞান মানুষকে সুন্দর করে, জ্ঞান মানুষের মধ্যে জ্যোতি ছড়ায়। তাই তোমাকে বলতে হবে না তুমি জ্ঞানী, তুমি জানো, তোমার জ্যোতিতেই মানুষ বুঝতে পারবে তুমি জ্ঞানী। আর জ্ঞানেরই একটা পার্ট হচ্ছে ক্ষমা। কখনো বলেও চাইতে পারো, আবার কখনো কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে পারো যে তুমি সবাইকে ক্ষমা করে দিয়েছো, বা তোমার কাজে তারা তোমাকে ক্ষমা করে দেবে যদি কোনো ভুল থাকে। অনেক সময় বলা যায় না, অনেক সময় যোগাযোগও থাকে না, বলতে চেয়েও বলা যায় না, কিন্তু ব্রহ্মাণ্ড সে সব ঠিক করে দেবে। সে সব জানে, পুঙ্খানুপুঙ্খ তার সব জানা। সে ঠিক পৌঁছে দেবে তোমার বাণী ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, যেখানে পৌঁছানোর দরকার সেখানেই পৌঁছবে। তাই তৈরি হও নিজেকে চেনার জন্য। আয়নার সামনে দাঁড়াও, প্রশ্ন করো তুমি কে, ইগো ছাড়ো। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থেকো সবাই। ওম শান্তি।